ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বন্দী করে ফেলেছে, বন্দী করেছে এদেশের রাজনীতি, বন্দী করেছে এদেশের অর্থনীতিকে, বন্দী করেছে এদেশের গণতন্ত্র, মত প্রকাশের অধিকার, বন্দী করেছে এদেশের মানবতাকে। গুম, খুন, হত্যা, নির্যাতন করে আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী 19 জুলাইতে যে সমাবেশ করতে যাচ্ছে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে, কি তৈরি হবে, কি তার আসল ফিডব্যাক আসছে, আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। আসলে জামাত ইসলামী কী করতে যাচ্ছে আপনারা জানেন, কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশ করেছেন ঠিক সেই সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী একই লেভেলে একটি মহাসমাবেশ করবে, যেটার নাম হচ্ছে জাতীয় মহাসমাবেশ। এখানে কি ঘটতে যাচ্ছে আপনারা জানেন, দোসরের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে জামাত ইসলাম 10ই জুন 2023 একটি প্রোগ্রাম করেছিলেন। ডিএমবির কাছে প্রোগ্রামের অনুমোদন চেয়েছিলেন, তারা অনেক নাটক করার পরে সেটা অনুমতি দিয়েছিলেন, কিন্তু সেটা সোহরাওয়ার্দী উদ্যানে দেয়নি। তারা বলেছিলেন যে মানুষের যান চলাচলের বিঘ্ন ঘটবে, সেটা না করে আপনারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট করেন, যে রমনা পার্কের অপোজিটিতে অর্থাৎ সোহরাওয়ার্দীর সাথে সেটা। সেখানে বলেছিলেন কি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, সেখানে এই সমাবেশটা করার অনুমতি দিয়েছিলেন, যে ঘরের ভিতরে। ওরা চাইছিলেন কি যে ঘরের ভিতরে করলে আসলে কতটুকু জনগণ আসবে, কত মানুষ আসবে, এটা আসলে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু প্রকাশ্যে খোলা ময়দানে করতে দিলে তো অনেক সমাগম ঘটতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ, বহির্বিশ্বের মানুষ, আন্তর্জাতিক বিভাগে এটা একটা প্রভাব পড়বে। এই বিষয়টা নিয়ে তারা কিন্তু এটা গবেষণা করে সর্বশেষ যখন তাদের মানে আর পানি ঠিক এনে হালে, তখন তারা কি করেছেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই প্রোগ্রামটি করার অনুমতি দিয়েছিল। সেখানে কোটি কোটি মানুষের সমাগম ঘটছিলেন, আপনারা দেখেছিলেন। এরপরে কি ঘটেছিলেন, আবার সেখান থেকে কিছুদিন পরে অর্থাৎ 24 সালে অর্থাৎ জুনে হয়েছিলেন, সেখান থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সম্ভবত 23 সালের অক্টোবরের আবার কি করেছিলেন, জামাত ইসলাম একটি সমাবেশে আবেদন করেছিলেন শাপলা চক্রে করবে। কেন করবে? শাপলা চক্রে হেফাজতের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আলেম ওলামাদের হত্যা করা হয়েছে, সেই শাপলা চক্র থেকে একটি সমাবেশ করবে। জামাত ইসলামী এটা একটা সিগন্যাল দিয়েছিলেন এবং সেটা ডিএমবি কমিশনার সর্বশেষ অনুমোদন দেয়নি। ঠিক একই দিনে বিএনপি একটা প্রোগ্রাম করেছিলেন তারা পল্টন ময়দানে, ভালো কথা, কিন্তু সেই প্রোগ্রামেরও লক্ষ কোটি মানুষ, চোখ যতদূর গিয়েছে, নজর যতদিন গিয়েছে, যতদূর গিয়েছেন ততদূর পর্যন্ত মানুষ গিয়েছিলেন, অনুমতি দেয়নি। সর্বশেষ আন্তর্জাতিক প্রভাবকে ঠেকানোর জন্য যখন তারা অনুমতি পেল, তখন মাত্র 3-4 ঘন্টা সময় আছে হাতে, তখন গিয়ে বলতেছে যে জামাত ইসলামের অনুমতি দেওয়া হচ্ছে, তবে শাপলা চক্রে না, এটা গোলাপবাগের দিকে করতে হবে। পরিশেষে সেটা কি করতে হলো, সেই প্রোগ্রামটি করলো এবং জামাত ইসলাম এটা ভেবেছিলেন যে প্রোগ্রাম ডাক দিয়েছি, জামাত ইসলাম প্রোগ্রাম করবেই। এর মধ্যে কিন্তু অনেক নেতা কর্মী, গাড়ি বিভিন্ন জায়গাতে আটক করেছে। ঢাকাতে যারা পৌঁছিয়েছে, নিরবিচ্ছিন্ন যারা আছে তাদেরকে আটক করেছে। এই যে হাসিনার খুনি পুলিশ বাহিনী এখনও যারা আছে ক্ষমতাতে, এই অবস্থায় তারা গ্রেপ্তার করেছেন। জামাত ইসলামী সারা বাংলাদেশে নেতাকর্মীদের জানিয়ে দিয়েছিলেন, সেখানে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ছিলেন না, তিনি কিন্তু আটক ছিলেন, কারাগারে ছিলেন। তারপরে অধ্যাপক মুজিবুর রহমান, তিনি ভারপ্রাপ্ত আমির হিসাবে তখন দায়িত্ব পালন করছিলেন, তখন এটিএম মাসুম সহ, শফিকুল ইসলাম মাসুদ সহ সকলে মিলে যে বিবৃতি দিয়েছিলেন, তখন কি করেছিলেন, সারা বাংলাদেশে নেতাকর্মীদের বলে দিয়েছিলেন সমাবেশ হবে যে কোনো পালিয়ে, আপনাদের ঢাকায় আসতে হবে। এবং সেই সমাবেশ মাত্র 3 ঘন্টা আগে অনুমোদন পেয়েছিলেন। এবং 3 ঘন্টা আগে অনুমোদন পাওয়ার একটা মৌলিক কারণ আছে। ডিএমপি জানে যে 3 ঘন্টা আগে অনুমতি দিলে তাদের নেতাকর্মীরা কোথা থেকে আসবে, সময় শুধু স্টেজ করতে করতে তো সময় চলে যাবে, সুতরাং এই অনুমতি কোনো ব্যাপার হবে না। কিন্তু সেই 3 ঘন্টার অনুমতিটি আপনি একটু স্ক্রিনশট দেখেন, আপনি একটু ভিডিও দেখেন, কি ঘটেছিলেন।
অবাক করা কাণ্ড। পুলিশ তো হটেছিলেন, পুলিশ গ্রেপ্তার তো বন্ধ করেছিলেন এবং পুলিশ দেখে অবাক হয়েছিলেন। যখন এই রোডে মানুষ নামাজ পড়েছেন জামাতের নেতাকর্মীরা, পুলিশ তখন তাদেরকে প্রোটেক্ট দিয়েছিলেন। পুলিশের গায়ে যেন স্যাক তাপ না লাগে সেই সময় ছাত্র শিবিরের নেতাকর্মীরা হাত জোড় করে ব্রেকেট দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। এই পরিস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের। তাহলে শেখ হাসিনার দোসরের আমলে যদি এই কাজ করতে পারে, তাহলে বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে এবং জামাত ইসলামের দীর্ঘ 84 বছরের ইতিহাসে জামাত ইসলামী সুনামির মতো একটি ঘটনা ঘটিয়ে দেবে ঢাকাতে। পুরো ঢাকা, পুরো শহর, টোটাল ঢাকা শহরটি নিস্তব্ধ না, একটি সরগরম হয়ে যাবে। সেদিন ঢাকা শহরের সব কিছু অলি গলি এবং যেখানে সমাবেশ করা হয়েছে, সরোয়ার্দী উদ্যানের যে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে, সেখানে আপনি দেখবেন যে ইসলামী আন্দোলনের লোক তো এসেছিলেন, এর থেকে ইসলামী আন্দোলনের লোক তো মাঠে ধরেছিলেন এবং কিছু রোডে ছিলেন, এর থেকে 10 গুণ মানুষ বাংলাদেশ জামাত ইসলামের আভ্যন্তরীণ এই যে অনুষ্ঠানে, এই যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ আসবে। আর এখানে কারা কারা আসবে? এখানে আসবে ইসলামী আন্দোলনের নেতারা আসবে, জামাত ইসলামের নেতৃবৃন্দ আসবে, এনসিপির নেতৃবৃন্দ আসবে, ভিপি নূরের মানে দলের নীতি নির্ধারক অর্থাৎ নুরুল হক নূর আসবে। এখানে আরও জাতীয় অনেক নেতৃবৃন্দ আসবে এবং আন্তর্জাতিকভাবে তারা 7টি দাবি তুলে ধরেছেন, 7টি পয়েন্ট তুলে ধরেছেন। আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে 7টি দাবি কি করেছেন, কেন করেছেন। এই মৌলিক বিষয়ে আপনাদেরও মতামত চাচ্ছি যে আসলে জামাত ইসলামী 7টি বিষয় চাচ্ছে, এই বিষয়গুলো ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখছেন। মৌলিক যে বিষয়গুলো আপনাদেরকে এটা দেখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখুন এবং আপনারা মতামত করুন আমাদের কমেন্ট বক্সে। জামাত ইসলামী যে কাজটি করছে এবং 7টি বিষয়ে দাবি করছে, শুধু 7টি বিষয় না, এর মধ্যে আন্তর্জাতিক, জাতীয় সকল বিষয়ে আরও অনেকগুলা দফা আছে যেগুলো এখানে মানে উপনিবেশ করা হয়নি। সেই খাতিরে আপনাদেরকে বলছি, শুধু 7টি বিষয় না, জামাত ইসলামী একটি ইসলামিক দল। ইসলামকে কোরআনকে, সুন্নাহকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, রসুলের সেই জীবন বিধানকে কায়েম করার জন্য এই কার্যক্রম হাতে নিয়েছে। যত চাপ, যত ক্ষোভ, যত যাই করেন না কেন, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। জামাত ইসলাম আসুক না আসুক এটা বিষয় না, কোরআনকে ক্ষমতায় নিতে হবে, পার্লামেন্টে নিতে হবে। সেক্ষেত্রে যত দল আছে ইসলামিক দল, তাদের সাথে প্রয়োজনে যত নতজানু হয়ে যদি কাজ করতে হয় তাও কাজ করতে হবে, তবে ইসলামপন্থীদেরকে ভোটের বাক্সে একটি হতে হবে। এই প্রাধান্য নিয়ে আজকের এই আয়োজন। এবং জামাত ইসলামের এই বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কি দেখছেন আপনারা, কি বিষয় আপনার আদ্যপান্ত বিষয়, আপনাদের সার্বিক বিষয়কে অবশ্যই মূল্যায়ন করার জন্য আমি কমেন্ট বক্সটি উন্মুক্ত করে রেখেছি, যে আপনাদের কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে পড়বে এবং আপনারা আজকের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। দেশে প্রবাসে, কাছে দূরে যে যেখানে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।